বিএনপির মূল্যায়ন আমি করতে চাই না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই সবই আপনার একই জিনিস, সেই একই দল, একই লুটেরা মাফিয়ার দল, যারা আমাদের বাংলাদেশের জনগণের বিরোধী শক্তি। আপনার সঙ্গে আমি একমত, নিশ্চয়ই এইভাবে প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না। কিন্তু এই যে নাসরুদ্দিন পাটোয়ারিরা যে একের পর এক আমাদের রাজনীতিতে নতুন এক অপসংস্কৃতি শুরু করলেন এইভাবে, আপনি একটু মুখ সামনে কথা বলবেন। অপসংস্কৃতি কি শুরু করেছে? আমি একটা কথা বলি, আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে এসে দালালি করতে আসেন আমাদেরকে ডাকবেন না। আমি একটু আগে বলেছি শুনে আপনাকে কি অপসংস্কৃতি করছে। আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনাকে অবশ্যই আমি ইনভাইট করেছি কথা বলার জন্য, কিন্তু আবার এই আপনি কেন, আপনি তো জাজমেন্ট, আপনি কি কথা বলবো? আপনি অপসংস্কৃতি কথাটাকে উজ্জ্বল করেন এবং ব্যাখ্যা করেন। আপনি আমাকে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন যে ধ্বংস করা হলো সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথিত বাণিজ্য চুক্তিটা হলো সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। আমি বুঝলাম না, তরুণরা কথা বলতে হবে কেন? আমি বুঝলাম না, তরুণদের কাছে সব করবেন কি জন্য? আরে ভাই, তরুণরা সামনে বুলেট দিয়ে মরে গিয়ে, হ্যাঁ তো কি বলবে? আপনি কি আশা করেন বলেন? আপনি বলেন না, আপনি কি বললে খুশি হইতেন? আমি বলুন। আমি তো এটাই আশা করছি, তরুণরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে তখন নিশ্চয়ই সব ধরনের আধিপত্যবাদ, সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে। আমি তো বলেছি, আমি তো তরুণদের পক্ষে বলছি। আমি কি আশা করেন আপনি? না না, একই তো কথা। আপনি বিচ্ছিন্ন কেন? আপনি ইন্ডিভিজুয়াল বলেন, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে বলেন যে বলেন। আপনি কি এনসিপির কাঠামোর মধ্যে কেউ আছেন? পদ পদবিতে নিশ্চয়ই না। আপনি তাদের গার্ডিয়ান হতে পারেন। যখন মার্কিন চুক্তির প্রশ্ন এসছে তখন তারা মার্কিন চুক্তির কথা তারা বলছে। সবসময় তো সব ইস্যু প্রধান হয়ে ওঠে না। জি অবশ্যই বলেছে, সকলে বলেছে। আর মার্কিন, আমি তো করিডোর নিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করতে দেখলাম না। আমি যখন ডেনমার্কের একটি কোম্পানির সাথে চুক্তি করা হলো ডক্টর ইউনূস সরকারের সময়, তখন কোনো কথা বলতে দেখলাম না। যখন হামে এত শিশু মারা যাচ্ছে সেটি নিয়ে সংসদে কোনো কথা বলতে দেখলাম না। মার্কিন চুক্তি নিয়ে আপনারা সবাই কথা বলছেন, কিন্তু এই তরুণরা কথা বলছে না কেন? নাহিদ যখন তার যে কি বলে ইয়েতে ছিল, কি বলে সে যে সংসদে যে বক্তৃতা দিয়েছে সেখানে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্য, মার্কিন চুক্তি নিয়ে কথা বলুক, কিন্তু সময় তো কম। হয়তো সে সুযোগ পেলে বলবে, মার্কিন চুক্তির কথা বলেছে, মার্কিন চুক্তির কথা বলেছে। আমি আপনাকে উত্তর দিচ্ছি। আরে ভাই, আপনি সবকিছু চাচ্ছেন কিনা? ও যেটা বলেছে তো অত্যন্ত ভালো কথা বলেছে। আপনি শুধুমাত্র বিচ্ছিন্ন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতেছেন। আপনি যখন, আমি তখন বুঝলাম আপনি ভারতের পক্ষে কথা বলছেন। কেন ভারতের পক্ষে? অবশ্যই তার সঙ্গে যেসব চুক্তি হয়েছে এগুলো আলোচনা করতে হবে। ভারতের পক্ষে কথা বলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মানে ভারতের পক্ষে কথা বলা। প্রথমেই আপনার কাছে এই সরকারের একটা ছোট্ট মূল্যায়ন চাচ্ছি যে আপনি 100 দিনের সরকারের কার্যক্রমকে কি হিসেবে দেখছেন, কতটা ইতিবাচক বা নেতিবাচক? দেখুন, সরকারের মূল্যায়নে আমি খুব একটা আগ্রহী না, সত্যি কথা বলতে কি। কারণ আমাদের লড়াইটা জুলাইতে তো সরকার গঠন করার জন্য আমরা লড়াই করি নাই। বিএনপি মূলত গণঅভ্যুত্থানের ঘাড়ে চেপে বিএনপি এসেছে, ফলে বিএনপির প্রতি সাধারণ মানুষের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আমি মনে করি যে ঠিক আছে, বিএনপি থাকতেই পারে, কিন্তু বিএনপিতে গণঅভ্যুত্থানের সঙ্গে তার যে সম্পৃক্ততা আমরা আশা করেছিলাম, হ্যাঁ, আত্মিক, রাজনৈতিক এবং কর্মসূচিগত, সেই আত্মিক সম্পর্ক বিএনপি গড়ে তুলতে পারেনি। ফলে বিএনপি কার্যত শুরু থেকে যে সংবিধানের কথা বলছে, যেটা তারা পার্লামেন্টে আমাদেরকে একটা ছাপা কাগজ হাতে নাড়িয়ে দেখিয়েছে, এবং তাতে আমরা বুঝতে পেরেছি, জনগণ বুঝতে পেরেছে বিএনপি আসলে জনগণের মিত্র নয়। ফলে মিত্র সে নয়, কারণ জনগণ যে সংবিধানকে বদলিয়ে নতুন ধরনের রাষ্ট্র গঠন করতে চেয়েছে, বিএনপি এসেছে জনগণের সে অভিপ্রায়, তার সে রাজনৈতিক ইচ্ছার বিপরীতে। ফলে বিএনপিকে নিয়ে আমি কেন এখন মূল্যায়ন করবো? বিএনপি আমাদের মতো মানুষের মূল্যায়ন পাওয়ার যোগ্য রাজনৈতিক দল নয়। আমি তাদের প্রতি আশা করবো যে তারা ভালো কাজ করবেন, এবং আমি তারেককে চিনি এবং তাকে আমি স্নেহ করি, ভালোবাসি। বিএনপির অনেক আছেন রাজনৈতিক কর্মী, তারা নিঃসন্দেহে দেশের প্রতি তাদের একটা দরদ আছে, কিন্তু বিএনপির রাজনীতি আমি মনে করি ভয়াবহ এবং দেশের জন্য ক্ষতিকর। এবং বিএনপি যদি দ্রুত সেখান থেকে সরে না আসে এবং অন্তত আমাদের যে সৎ পরামর্শ আমরা দেই
নিঃস্বার্থভাবে, এটা যদি তারা কথা না বলেন আমাদের সঙ্গে বসে, যে কোথায় তাদের সত্যিকার অর্থে জনগণের দিকে অভিমুখটা, জনগণের দিকে তারা ফেরাবেন, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। এটা এতটুকু আমি বুঝতে পারি। ফলে আমি মূল্যায়ন করতে আগ্রহী না, মানে বিএনপি 100 দিন কিছু মিন করে না। আমি বুঝতে কারণ পারছি। মূল প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র গঠনে কোনো চিন্তা চেতনা ধারণা বিএনপির আছে কিনা, বিএনপির সংবিধান বুঝে কিনা, বিএনপি আদৌ খালেদা জিয়ার দল কিনা যিনি বাংলাদেশের সংবিধান বদল করবার কথা বলেছেন, বিএনপি আদৌ জিয়াউর রহমানের দল কিনা, যে জিয়াউর রহমান স্বাধীনতা যে সংগ্রামে যে অংশগ্রহণ করেছিলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য। তো এই সামাজিক ন্যায় বিচার, আপনার মানবিক মর্যাদা এবং একই সঙ্গে সঙ্গে সাম্য, এই আদর্শ তো বিপরীত বাংলাদেশের সংবিধান। এই আপনি কি আমাকে বাংলাদেশের দু সঙ্গে একটা উদাহরণ দিবেন? আমি দু একটা আমি এটা একটু বলি, আমি এটা বিএনপির কর্মীদের জন্য বলি। তাহলে এই যে বাংলাদেশের 72 সংবিধান তো বিএনপির আদর্শের বিরোধী, জিয়াউর রহমানের আদর্শের বিরোধী, খালেদা জিয়ার বিরোধী। তা আমি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ, এবং আমি বিভিন্ন সময় সংকটময় মুহূর্তে আমি চেষ্টা করেছি তাকে যতটুকু আমাকে, আমি তাকে সহায়তা করা যায় এবং করেছি, আমার আন্তরিকভাবে চেষ্টা করেছি এবং তিনি চেষ্টা করেছেন। তিনি পারেননি, সেটা বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা ভিন্ন কোশ্চেন। কিন্তু এই বিএনপি তো বেগম খালেদা জিয়ার বিএনপি না। এই তারেক তো বেগম খালেদা জিয়ার সত্যিকারের যে চিন্তার সন্তান, তার রাজনৈতিক সন্তান না হয়, তার গর্বের সন্তান হতে পারেন। ফলে তারেক তো আমাদেরকে কখনো চিন্তা করেন নাই যে বেগম খালেদা জিয়ার চিন্তাকে আমরা কি করে রূপায়ণ করবো। 19 দফা যেটা আপনার জিয়াউর রহমান এনেছেন, এই 19 দফাকে এখন আমরা 2026 সালে আমরা কি করে পড়বো, এটা পড়ে কি করে 19 দফাকে আমরা আবার আপনার বাস্তবায়িত করবো, যেন এটা জনগণের দিকে যেতে পারে। বিএনপি সব দল আকারে তাকে আমার তার সমর্থন করতে হবে, আমাদের কোনো কথা নেই, কিন্তু ইতিবাচক অভিমুখটা বিএনপি যখনই নেবে তখন অবশ্যই আমাদের সমর্থন পাবে, এটা সন্দেহ নেই। ফলে আমি মনে করি এখন এই বিএনপি মূলত বেগম খালেদা জিয়ার বিরোধী, এই বিএনপি অবশ্যই জিয়াউর রহমানের বিরোধী, এই বিএনপি স্বাধীনতা যুদ্ধের যে আমরা যে আদর্শের ভিত্তিতে লড়াই করেছি সে আদর্শ বিরোধী। ফলে এই বিএনপিকে কি মূল্যায়ন করবো আমি বিএনপিকে নিয়ে? এই না, বিএনপিকে ঠিক আছে। আপনি বলছিলেন যে বিএনপি দেশের জন্য ক্ষতিকর এবং ভয়াবহ পরিণতির দিকে যাবে। সেটা কি একটা এক্সাম্পল দিবেন? আপনি কোন দিক থেকে এটি মিন করছেন, কোন দিকে বোঝাচ্ছেন? আপনাকে তো আমার কথা ভালো করে বুঝতে হবে। আপনি আপনি বুঝতে পারেন না। আমি তো প্রথমে বলেছি জুলাই গণঅভ্যুত্থানে যে আপনি ধরুন আজকে সাইদে যারা গেছে, মুগ্ধরা যারা মারা গেছে, ওরা কি একটা সরকার গঠনের জন্য লড়াই করেছিল? আমাকে এটা বুঝি বলেন তো। তারা তারা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছে, তারা নতুন ভাবে বাংলাদেশ গঠন করতে দিয়েছে। সেক্ষেত্রে তো বিএনপির অবদানটা কি? বিরোধিতা করা ছাড়া, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া। তাহলে এই বিএনপি যে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ফলে অবশ্যই এই বিএনপি যে শুধু বিশ্বাসঘাতকতা করেনি, বিএনপির কোনো ক্ষমতাই নেই রাষ্ট্র পরিচালনা করে। বিএনপির মধ্যে একটা মন্ত্রী বলেন যার একটা অভিজ্ঞতা আছে অর্থনীতি সম্পর্কে, জ্বালানি সম্পর্কে, কি স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে। বিএনপির আমলে তো আপনার এই কি বাংলাদেশ তার ক্ষতির দিকে যাবে। অবশ্যই বিএনপি একটা ক্ষতিকর রাজনৈতিক দল। ফলে আপনি লুটেরা মাফিয়াকে তো আপনি ভালো রাজনৈতিক দল বলতে পারেন না। বিএনপি একটা ক্লাব মাত্র, একটা ক্লাব মাত্র। আপনি দেখুন সেই বিএনপি, ঠিক আছে, আমি পাটোয়ারি যে ভাষা ব্যবহার করেছে আমি পছন্দ করি না, আমি তারিখকে স্নেহ করি, আমি তার পক্ষে থাকবো, তার কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আজকে যদি ঠিক আছে পাটোয়ারি খারাপ কথা বলেছে, আপনি বিএনপির যে যারা ওকে গিয়ে আপনার আঘাত দিয়েছে, তো তারাকে বা বিএনপির ছেলেদের কি মনে হয় নাই যে ছেলেগুলোই খালেদা জিয়াকে জেল থেকে বের করেছে? কি মনে করছে বিএনপি? এই ছেলেগুলো এই সামনে গুলির সামনে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে সম্মানের সঙ্গে তারা বের করে নিয়েছে, সম্মানের সঙ্গে তারা বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে। আজকে বেগম খালেদা জিয়া আমাদের ইতিহাসে তিনি থাকবেন, তিনি অত্যন্ত প্রধান একজন ব্যক্তিত্ব হয়ে থাকবেন। তাহলে বিএনপি বাংলাদেশের শত্রু নয়? আপনি কিসের সাহসে আপনি আমাকে বলুন যে আপনি পাটোয়ারিকে আপনি হাত তুলতে পারেন? আমরা তার সমালোচনা করবো, আমি সমালোচনা করি পাটোয়ারিকে। পাটোয়ারি ঠিক করে নাই, পার্টি যে কথা বলেছে যে এফআই, এটা আমি যেহেতু ওই 11-11 সময় আমি ছিলাম, আমি অত্যন্ত ব্যথা পেয়েছি, কারণ তারিখকে যেভাবে আপনার এখানকার গোয়েন্দারা এভাবে মেরেছে। তো ও হয়তো এটা ভাষাটা তার ভুল হয়েছে, ঠিক আছে। যদি আপনি সঠিক রাজনীতি না করেন তাহলে তো ভুলই করবেন, আপনি আরো বিপদের মধ্যে ফেলে দেবেন। কারণ আপনি বিএনপি কে তো ক্ষমতায় যুক্ত করার ক্ষেত্রে তো সেনাবাহিনী ছিল, আবার বিএনপি কে এখন ক্ষমতা আনার ক্ষেত্রে সেনাবাহিনী আছে। তো আপনি কি মনে করেন যে আমাদের মতো যারা বাংলাদেশ নিয়ে, দেশের জনগণ নিয়ে আমরা ভাবি, আমাদেরকে আপনি আজবাজে কথা বলা আপনি পার পেয়ে যাবেন? আমি আপনি কেন, আমি বলবো বিএনপি যারা ছাত্র দলের যারা আজকে এই ইয়ের গায়ে হাত তুলেছে, আপনি পাটোয়ারির গায়ে হাত তুলেছে, আমি মনে করি তাদের কি বিচার বিএনপি করেছে? বিএনপি ক্ষমা চেয়েছে?
আপনি পাটোয়ারির মতো ছেলে পাবেন আপনি? না, অবশ্যই পাটোয়ারি আমি যদি সামনে আপনার সঙ্গে একমত। পাটোয়ারি যদি গুলির সামনে আপনার না সঙ্গে দাঁড়াতো, একমত। আজকে আজকে আপনি একটু ভাবেন, পাটোয়ারি যদি গুলির সামনে না দাঁড়াতো আজকে বিএনপি ক্ষমতা আসতে পারতো? শেখ হাসিনা সরাতে পারতেন আপনি? আমি তাদের অনেকের সময় থাকতে পারে, আমি ঠিক আছে, আমি আমি নিজে তো এনসিপির অনেক তরুণদের সম্পর্কে আমার মত পার্থক্য আছে, কিন্তু ওদেরকে রক্ষা করা আমাদের কাজ। আজকে বিএনপি যেটা করছে সেটা তরুণদেরকে, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে তাদেরকে বিপদাপন্ন, তাদেরকে আজকে তাদেরকে সমস্ত বাংলাদেশের এই কি বলে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য তারা যে অ্যালায়েন্সটা করতেছে সেনাবাহিনীর সঙ্গে, এটা তো সাংঘাতিক ভীতিকর। আপনি কি বলতেছেন আমাকে? কি বলছেন? এই ভীতির আমি একটা আপনার প্রথম সঙ্গে প্রমাণ তো আমরা দেখলাম। প্রথমে এই ভীতির তো, হ্যাঁ, ভীতির পানা শুনি, এই ভীতির এটি কি করতে পারে বিএনপি, তার তো একটা প্রমাণ দেখলাম, তারা কিভাবে পাটোয়ারিকে তারা আঘাত করেছে, তারপর তার মামলা নেয়নি তার উপরে। না, আমি আমি তো বুঝতে কিছু পারছি। বলিনি। আমি আপনি যে আচ্ছা, বিষয়ে কথা বলছেন আপনার সঙ্গে আমি একমত, নিশ্চয়ই এইভাবে। বাংলাদেশে এসেছেন এবং তারপরে আবারও সেনাবাহিনীতে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। এখন আমাকে বলেন, এই এরশাদ কি করে বাংলাদেশে আবার ক্ষমতা দখল করলো, কাদের দ্বারা? এটা বলেন আমাকে। তাহলে আপনি যে 71 মুক্তিযুদ্ধ তো ছিল, অবশ্যই আপনি যদি বলতে চান যে আমরা এই আমাদের যে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই স্বাধীনতার যে ঘোষণা, এটার কন্টিনিউশন, একমত আপনার সঙ্গে, কিন্তু ওটা ছিল এরশাদকে তাড়ানো। এরশাদকে ক্ষমতাসীন করেছে তো আওয়ামী লীগ। এই পরবর্তীকালে আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক এরশাদের সঙ্গে হয়েছে। তার মানে আওয়ামী লীগ পাকিস্তানেরও দালাল ছিল। আওয়ামী লীগ তো আচ্ছা, এর আগে যখন 72-এ, আছে। এটা দেখেন আমি দেখছি আপনাকে, 72-এর যে সংবিধান করেছে ওখানে কারা ছিল? ওরা তো পাকিস্তানিরাই ছিল। তারা তো পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য তাদের গিয়েছিল, তারা পশ্চিম বাংলা, ফিরে এসে তারা পাকিস্তানি, তারা তখন লিগেলি বাংলাদেশ তাদের জন্ম হতে পারে, কিন্তু তারা পাকিস্তানি হিসেবেই তারা 72-এর সংবিধান তারা প্রণয়ন করেছে। স্বাধীন বাংলাদেশে কোনো গণপরিষদ আমাদেরকে গঠন করতে দেয়নি আওয়ামী লীগ। ঠিক একইভাবে এবার সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি আমাদেরকে কোনো গণপরিষদ গঠন করতে দেয়নি। ফলে এরা সবই আপনার মূলত ওই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই জন্য আমি বলছি যে বিএনপির মূল্যায়ন আমি করতে চাই না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই সবই আপনার একই জিনিস, সেই একই দল, একই লুটেরা মাফিয়ার দল, যারা আমাদের বাংলাদেশের জনগণের বিরোধী শক্তি। এদের বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে, কারণ সামনে কোনো পথ নেই আমাদের। এই পথ থেকে বেরোতে পারি যদি আজকে বিএনপির মধ্যে কোনো আমাদের ভালো কোনো ইতিবাচক চিন্তা আসে, আওয়ামী লীগের মধ্যে ভালো কোনো চিন্তা আছে, তরুণরা অবশ্যই তা মেনে নেবে। মেনে নেবে না কি জন্য? আপনি যে গঠন করতে দিন, তারা মেনে নেবে। জি বলুন। আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন যে ধ্বংস করা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথিত বাণিজ্য চুক্তিটা হলো, সেটি নিয়ে তো এই তরুণরা কোনো কথা বললো না। তরুণরা করিডোর কথা ইস্যু, বলে না মানে? আমি বুঝলাম না, তরুণরা কথা বলতে হবে কেন? আমি বুঝলাম না, তরুণদের কাছে সব করবেন কি জন্য? আরে ভাই, তরুণরা সামনে বুলেট দিয়ে মরে গিয়ে শহীদ হয়ে, কথা বলছে। হ্যাঁ, তো কি তরুণরা বলবে? তরুণরা যদি আপনি কি ভারতের, আশা করেন বলেন? আপনি বলেন না, আপনি কি না, বললে আমি খুশি হইতেন? আমি তো আমার- বলুন। আমি বলি, আমি তো এটাই আশা করছি, তরুণরা যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তখন নিশ্চয়ই সব ধরনের আধিপত্যবাদ, সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে। ঠিক যখন আছে, আমি বিশেষ একটা গোষ্ঠীর বিপক্ষে কথা বলে অন্য কোনো বিশেষ স্বার্থান্বে সে গোষ্ঠীর বিষয়ে চুপ রইব, তখন নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য থাকবে। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলবো, আমি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবো, আমি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো, যদি আমি না বলি, তখন নিশ্চয়ই তাহলে আমার কোনো অন্যরকম টেন্ডেন্সি রয়েছে, অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, স্বার্থ রয়েছে। তো এই তরুণেরা কি মার্কিন চুক্তি নিয়ে, করিডোর নিয়ে, বন্দর চুক্তি নিয়ে কোনো কথা বলেছে? বলেনি তো, কেন কেন বলেনি? বলেন না? আমি তো বলেছি, আমি তো তরুণদের পক্ষে বলছি। আমি কি না, আশা করেন আপনি? আপনি বলাটা, না কেন? আপনি না না, আপনি একই তো বলাটা, কথা রে। আপনি বিচ্ছিন্ন না, কেন? আপনি আপনি ইন্ডিভিজুয়াল বলেন, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে বলেন আপনি যে কি এই বলেন। আপনি কি এনসিপির, আপনি কি এনসিপির কাঠামোর মধ্যে কেউ আছেন? পদ পদবিতে নিশ্চয়ই না। আপনি তাদের আপনি তাদের গার্ডিয়ান হতে পারেন। আমি তাদেরকে বাংলাদেশে যারাই ইতিবাচক চিন্তা করে, যারাই বাংলাদেশের জনগণের পক্ষে, আমি তাদের পক্ষে। আমি তো দল করি না, আমাদের দরকার নেই দলে ঠিক থাকার। আছে, আপনি আপনি তরুণদেরকে, আপনি আপনি একজন সাংবাদিক হয়ে তরুণদের সম্পর্কে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছেন, আমি বলছি যে আপনি ভুল, আর তো কিছু না। আমার তরুণদেরকে রক্ষা করে এটা কিন্তু আমি এটা আমি রাজনৈতিক কর্তব্য মনে করি। মানে শুনুন, এইভাবে তর্ক করলে কোনো আলোচনা হবে না। এটা আমি আমার রাজনৈতিক কর্তব্য।
ফলে আপনি তরুণরা যদি বলেন যে এর কাছ থেকে আপনি প্রত্যাশা করেছেন, ঠিক আছে, আমি মানলাম যে আপনি প্রত্যাশা করে তারা যথেষ্ট বলতে পারেননি, কারণ তাদের সামনে আরো অনেক বড় বড় সংকট এবং সমস্যা রয়েছে। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছে, যেহেতু ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন এটা একটা বাস্তব সত্য। কারণ আপনি গণ অভ্যুত্থানের পরপরই শুভেন্দু অধিকারী আপনার সীমান্তে এসেছে, এসে সে ভেতরে ঢুকতে চেয়েছে, ভেতরে ঢুকে সে বাংলাদেশ দখল করতে চেয়েছে, এবং সেই দখলের সে ষড়যন্ত্রকে ঠেকানোটা তার প্রধান তাদের লক্ষ্য ছিল। ফলে তারা স্বভাবতই ভারতীয় আধিপত্যের কথা তারা বলেছে। যখন মার্কিন চুক্তির প্রশ্ন এসছে তখন তারা মার্কিন চুক্তির কথা তারা বলছে। সবসময় তো সব ইস্যু প্রধান হয়ে ওঠে না। যদি সব ইস্যু জি অবশ্যই বলেছে, সকলে বলেছে। আর মার্কিন আমি তো করিডোর নিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করতে দেখলাম না। আমি যখন ডেনমার্কের একটি কোম্পানির সাথে চুক্তি করা হলো ডক্টর ইউনূস সরকারের সময়, তখন কোনো কথা বলতে দেখলাম না। যখন হামে এত শিশু মারা যাচ্ছে সেটি নিয়ে সংসদে কোনো কথা বলতে দেখলাম না। মার্কিন চুক্তি নিয়ে আপনারা সবাই কথা বলছেন, কিন্তু এই তরুণরা কথা বলছে না কেন? আপনি আপনি তো, আমি জানি না আপনি কেন তরুণদের প্রতি এত ক্ষিপ্ত হয়েছেন, আমি জানি না কেন রাগ করে কি কারণ। তরুণরা তো সব নিয়ে কথা বলতে হবে এমন তো কোনো, এক একজনের তরুণের তার যে রাজনৈতিক অভিমুখ, তাদের রাজনৈতিক সচেতনতা, তাদের কাজের যে ক্ষেত্র, এটা পার্থক্য থাকতে পারে, আপনি সেটা সমালোচনা করেন, সমস্যা নেই। কিন্তু আপনি তরুণরা তো এটা করবে। হ্যাঁ, আপনি আপনার 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 বয়স কত বলেন? আমার বয়স আমি একটু হ্যাঁ, তাহলে একটা ছেলে 25 থেকে 27 বছর বয়স, আমি তার কাছে সমস্ত কিছু আশা করি, এটা ঠিক না, ঠিক না তো? আপনাকে উচিত হবে যে আপনারা না, আমি আপনাদের এই যে সমালোচনার ধরনটা সমালোচনা করছি, সমালোচনাটা না, একটু 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 ধরেন তাহলে বুঝবেন। আপনি তরুণদের কাছে অনেক কিছু, আমি অনেক কিছু প্রত্যাশা করি, আমার মেলা অভিযোগ আছে ওদের বিরুদ্ধে, কিন্তু আমি কখনোই এমন কিছু করবো না, এমন কিছু করবো না যেটা তরুণদেরকে হেয় করে। আপনি এখন যেভাবে কথা বলছেন এটা তরুণদেরকে হেয় করার জন্য, আর তরুণদেরকে হেয় করার রাজনীতিটাই আওয়ামী লীগের রাজনীতি। এটা তো হবে না, এটা তো আমি মেনে নেব না। আপনি তরুণদেরকে সমালোচনা করেন, আপনি আশা করেছেন নাহিদ যখন তার যে কি বলে ইয়াতে ছিল, কি বলে সে যে সংসদে যে বক্তৃতা দিয়েছে সেখানে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্য, মার্কিন চুক্তি নিয়ে কথা বলো, কিন্তু সময় তো কম, হয়তো সে সুযোগ পেলে বলবে, সে হয়তো সে সুযোগ পেলে বলবে। মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে, মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে। আমি আপনাকে উত্তর দিচ্ছি, আরে ভাই আপনি সবকিছু চাচ্ছেন কিনা? ও যেটা বলেছে তো অত্যন্ত ভালো কথা বলেছে, ওর যতটুকু সময়ের মধ্যে সে যে আসল কথাটা মার্কিন চুক্তি, শুনুন, আপনার যে চিন্তার ভুলটা হচ্ছে যে আপনি ভুলে যাচ্ছেন, শুরুতে আমি একটা কথা বলেছি, আমাদের রাজনীতির মৌলিক প্রশ্ন হচ্ছে রাষ্ট্র গঠনের প্রশ্ন, এবং মার্কিন চুক্তির আগে এই যে বাণিজ্য সম্পর্কের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই নীতি গ্রহণ করেছে, তাহলে তো আওয়ামী লীগকেও আপনার নিন্দা করতে হবে। আপনি খালি মার্কিন চুক্তি নিয়ে কথা বললে হবে না, এগুলো তো হালকা জিনিস। আমি অবশ্যই কথা বলতে দেন, কথা শেষ করে আমি যেহেতু হালকা একটা কথা বলে চলবে না। পান্না হলো, আপনি ভালো করে বুঝছেন যে সেটা হলো এই যে আমাদের যে বাণিজ্য ব্যবস্থা যেটা গড়ে উঠেছে, এটা তো চুক্তির তো পরে আপনি যে ব্যবস্থা গড়ে তুলেছেন ওটাই তো সমস্যা। তাহলে তো চুক্তির যে বলতে হবে যে বাংলাদেশে আমরা কি দর্জির দোকানকে ইন্ডাস্ট্রি বলবো যেখানে সস্তা শ্রম শোষণ করা হয় কাঁটা তারের বেড়ার মধ্যে? আপনি বুঝতে পারছেন কথাটা কি? বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনৈতিক দুর্দশা। আপনি শুধুমাত্র বিচ্ছিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতেছেন, আপনি যখন, আমি তখন বুঝলাম আপনি ভারতের পক্ষে কথা বলছেন। কেন ভারতের পক্ষে? অবশ্যই তার সঙ্গে এসব চুক্তি হয়েছে, এগুলো আলোচনা করতে হবে। ভারতের পক্ষে কথা বলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মানে ভারতের পক্ষে কথা বলা, মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আপনি যদি সামগ্রিক, হ্যাঁ বলছি, কেন কথা বলছি, আপনি যদি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট নিয়ে কথা না বলে বিচ্ছিন্ন বলে ভাবে, কেউ যদি শুধু ভারতীয় আধিপত্যবাদের কথা বলে আর কেউ যদি বিচ্ছিন্ন ভাবে শুধু মার্কিন আধিপত্যের কথা বলে, তাহলে উভয়কে আমি মনে করি যে তারা কোনো না কোনো পক্ষের স্বার্থ তারা রক্ষা করছে। এখন তরুণরা না, আপনার তর্কটা উন্নত, আমি শেষ করি। কারণ আপনি তরুণদেরকে অভিযোগ করছেন, তরুণরা কেন, আমি তো তরুণদের সঙ্গে সারাক্ষণ দেখতেছি, আমি তো তারা বলতে চেষ্টা করি যেখানে তারা প্ল্যাটফর্ম পাবে তারা বলার চেষ্টা করবে, তাদেরকে সহায়তা করেন। কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়ছেন, যে কোনো কিছু বললে তরুণরাই সব দোষের মূল। এই রাজনীতিটা ভয়াবহ, এটা তো আমার কি প্রশ্ন থাকতে পারে? আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিবেন না?
দিব আপনি তো, তো কিন্তু আপনি ভালো প্রশ্ন করেন, আপনি ভালো প্রশ্ন না, করেন, যে প্রশ্ন করেন আমি লাগাইতে আপনি পারেন। বলেন না, প্রথমটা কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আমি তো পেলাম না গত পরশুদিন হুম। ছাড়া এই 2 বছরের মধ্যে ফার্স্ট মার্কিন চুক্তি নিয়ে কথা বলেছে আসিম মাহমুদ সজীব ভুঁইয়া, এবং সেখানে বলেছে যদি খারাপ কিছু থাকে সংশোধন করা হোক, এটুকু বলেছে।